প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এখন কথা বলাটাই নিরাপদ নয়। আপনি যদি কথা বলেন, তাহলে আপনাকে অবশ্যই সরকারের পক্ষে কথা বলতে হবে। আপনি কথা বলতে চাইলে অবশ্যই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলতে হবে। আপনি কথা বলতে চাইলে অবশ্যই বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতে হবে, বিপক্ষে বলতে হবে। আপনি পক্ষে বলছেন তো আপনি বিপদে পড়বেন। এই যে একটা ভয়ের সংস্কৃতি, একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, কিসের ইঙ্গিত? আজকে সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়, আটক করা হয় এবং ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। 19 ঘন্টা আটকে রেখে রাত 2টা বাজে থানায় একটা অভিযোগ দায়ের করেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। তিনি এই উত্তরা পশ্চিম থানায় একটা অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের সূত্রে আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি বাংলাদেশের একজন সিনিয়র এবং প্রথিতযশা সাংবাদিক। তিনি টকশোতে কথা বলেন, তার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সেখানে কথা বলেন এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে মাঝে মধ্যে তিনি যুক্ত হন, একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার অপরাধ কি? তার অপরাধ হচ্ছে তিনি কথা বলেন। তাহলে কি আমরা কথা বলা ছেড়ে দিব? এই যে আমরা যারা এই অনলাইনে দু একটা কথা বলি, আমাদের একটা ছোটখাটো চ্যানেল আছে, সেখানে আমরা একটু কথা বলার চেষ্টা করি, আমরা কি বন্ধ করে দেব? আমাদের কি ভয় দেখানো হচ্ছে যে তোমরা আহ, কথা বললে সরকারের পক্ষে বলো? আরে ভাই, পক্ষে তো বলতে হবে। সরকারের কি সব বিপক্ষে বলবো আমরা? কেউ কি সরকারের সব বিপক্ষে বলা ঠিক? সরকারের ভালো দিকটাও তো তুলে ধরতে হবে। ধরুন, এই যে সেদিন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে অবৈধ অস্ত্রের ব্যাপারে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়ে, তিনি সেই উত্তর না দিয়ে তিনি দিলেন পেঁয়াজের দাম কমে গেছে, সেই উত্তর। তো এটা এটা নিয়ে সমালোচনা হবে না? করা যাবে না? এটাই তো সাংবাদিকের কাজ। এবং যারা বুদ্ধিজীবী, যারা দেশ নিয়ে ভাবেন, যারা দেশের ভালো চান, তারা তো সরকারের এই ভুলগুলো ধরিয়ে দিবেন যে না, আপনি এটা বলছেন, এটা ঠিক নয়। তো এই কথাগুলো যারা বলছে, তারাই এখন বিপদের মধ্যে রয়েছে। তার মধ্যে আপনারা দেখবেন আহ, মাসুদ কামাল, মোস্তফা ফিরোজ, আব্দুল নূর তুষার, আজিজ, মাহবুব কামাল, এরকম অনেকেই তো আছেন। এর মধ্যে এর আগে এক দফায় অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আছেন, এই সাবেক সচিব ছিলেন এই শহীদ ভাই। এরকম অনেকেই তো গ্রেপ্তার হয়েছেন এবং মঞ্জুরুল আলম পান্না, তিনি অলরেডি 3 মাস জেল খেটে এর মধ্যে জামিন পেয়ে বেরিয়ে এসেছেন। এখন ঢুকিয়ে দিল আনিস আলমগীরকে। কথা বলতে দিবে না। মানে মূল বিষয় হচ্ছে, কথা কেন বলছেন আপনারা? আমরা যেমন খুশি তেমন দেশ চালাবো, আমাদের খুশি। এটা কি একটা দেশ দেশ হলো? এটা কি বাক স্বাধীনতা? এটা কি মানবাধিকার? ডক্টর ইউনূস মহোদয় তিনি ক্ষমতা গ্রহণের পর বলেছেন এখন আমরা স্বাধীন। সবাই প্রাণ খুলে কথা বলুন, সবাই আমাদের সমালোচনা করুন, আমাদের ভুল ধরিয়ে দিন। বাস্তবতাটা কোথায়? এমন একজন মানুষ, তিনি নোবেল বিজয়ী মানুষ, সারা পৃথিবীব্যাপী ক্ষুদ্র ঋণের এই কি বলে ধারণা বিক্রি করে তিনি যথেষ্ট প্রতিপত্তি অর্জন করেছেন এবং শেষমেশ আমাদের এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়ও তিনি অধিষ্ঠিত হয়ে গেছেন। তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি একজন বিখ্যাত অর্থনীতিবিদ। অথচ এই মানুষটার শাসন আমলে এসে এক অদ্ভুত প্রতারণার মাঝে আমরা পড়ে গেছি, এটা আমার মনে হয়। এখন আমাদেরকে আর কথা বলতে দিবে না। বললেই সন্ত্রাস বিরোধী আইন, সরকারের বিরুদ্ধে বললেই
সেটা নাকি আওয়ামী লীগের পক্ষে যায়। এই যে নানা কথা, নানা ভাবে, নানা রং দিয়ে মানুষজনকে হয়রানি করা হচ্ছে, এটা কি ঠিক? এটা কি একটি আদর্শ রাষ্ট্রের চরিত্র হতে পারে? আমি মাঝে মাঝে খুবই আতঙ্কিত হই যে এই যে আমরা মাঝে মধ্যে দু একটা কথা বলি না, খুব কম তো, আমরা তো একেবারে চুনুপুঠি। আমরা কখন বিপদে পড়ি, আমাদেরকে কখন ধরে নিয়ে যায়, সব সময় ভাবি যে দরজায় কখন ডিবি এসে কড়া নাড়ে যে ভাইয়া উঠুন, আপনার জন্য গাড়ি রেডি। এই আতঙ্ক আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। একটা জিনিস, সেটা হচ্ছে বিগত সরকারের সময় অনেকেই বলতেন যে সরকার মিডিয়াকে কন্ট্রোল করে। এটা সরকারের একটা অন্যায় ছিল। ফ্যাসিবাদ কেন বলা হচ্ছে, স্বৈরাচার কেন বলা হচ্ছে, এইসব কারণেই তো। নির্বাচন ঠিকভাবে দিচ্ছে না, সব দলের অংশগ্রহণে নির্বাচন হচ্ছে না, এসব কারণেই তো। তো এখন হচ্ছেটা কি? এখন তো সেটাই হচ্ছে। এখন কি সব দলের অংশগ্রহণে নির্বাচন হচ্ছে? সেই প্রক্রিয়ায় কি সরকার আছে? নেই তো। এখন কি মিডিয়াকে কন্ট্রোল করা হচ্ছে না? চরম ভাবে কন্ট্রোল করা হচ্ছে। শুধু মিডিয়া না, সোশ্যাল মিডিয়া পর্যন্ত কন্ট্রোল করা হচ্ছে। এই যে একদিন এক একজনকে অ্যারেস্ট করা, তাদেরকে এই তাদেরকে ভয় দেখানো, প্লাস তাদেরকে দিয়ে ওই যে ঝিকে মেরে বউকে শেখানোর মতো অবস্থা আর কি, যে আমাদেরকেও, আমাদের মতো চুনুপুঠি যারা, আমরাও এখন ভয়ে আতঙ্কে দিন কাটাতে হয়। দর্শক, এই যে সন্ত্রাস বিরোধী মামলা যে আনিস আলমগীরকে ঢুকানো হলো, সেই মামলায় আরেকজন আসামি আছেন, তিনি হচ্ছেন এই সাংস্কৃতিক কর্মী, অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তিনি মামলার আসামি। তিনি কি কি করেন? তিনি তো খুব বেশি সরকারের সমালোচনা করেন না, মূলত মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করেন। মাঝে মধ্যে ছোটখাটো একটা স্ট্যাটাস দেন ফেসবুক, খুব ছোট্ট করে। এই ছোট্ট করে একটা স্ট্যাটাস দেন, এইটুকু সরকারের সহ্য হয় না, ভাবা যায়। আর ওই যে আরো দুই মডেলের একই মামলায় আসামি, একজনের নাম হচ্ছে মারিয়া কিসপট্র। এরা কি করে? হয়তো মাঝে মধ্যে দু একটা কথা বলে। আরেকজনের নাম হচ্ছে ইমতুরাতিস ইমতিয়াজ। আমি ওনাকে খুব ভালো করে চিনিও না, বা মারিয়া কিসপট্র যাকে বলা হয়, তাকে আমি দু একবার মিডিয়াতে দেখেছি, একটা সাক্ষাৎকারও দেখেছি তার। তিনি শেখ হাসিনাকে খুব পছন্দ করেন। এই তো, এই যে ছোটখাটো মানুষগুলোর সামান্যতম ছোট্ট সমালোচনাও আমাদের ইউনূস সরকারের সহ্য হচ্ছে না। তাদের কথা হচ্ছে, আমি যদি বলি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়েছে, তোমরা বলবে জি 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 হুজুর, আমিও দেখেছি, হুজুর আমিও দেখেছি, সূর্য পশ্চিম দিক দিয়েই উঠেছে। আপনি যখন দেখেছেন, এটা মিথ্যা হতে পারে না, এটা বলতে হবে। এটা বলা যাবে না, হুজুর আপনি ভুল বলেছেন, সূর্য তো পশ্চিম দিক থেকে উঠে না, ওটা উঠেছে পূর্ব দিক থেকে। তাহলেই বলবে ধর একে, এ ফ্যাসিবাদের দোষ। এ আমার কথায় তর্ক, আমার সাথে তর্ক করে, এ বলে আমি ভুল বলেছি। ভাই, দেশটাকে এত মানুষের যে রক্ত ঝরলো, তার বিনিময়ে আমরা কি এই হাবিয়া দোজগের মধ্যে এসে পড়লাম? যখন ভাবি, তখন মাঝে মধ্যে খুবই আতঙ্কিত হই যে হায় আল্লাহ, এটা কি? এ কি সরকার? সবাই বলছে, বিজ্ঞজনেরা বলছে, জ্ঞানী গুণীরা, এবং যারা এই সরকারের কঠোর সমর্থক ছিল, তারাও বলছে। আজকে দেখলাম মাসুদ কামাল ভাইয়ের অন্য মঞ্চে মোস্তফা ফিরোজ, সিনিয়র সাংবাদিক, তিনি বলছেন তিনি সরকারের কঠোর সমর্থক। এবং বিএনপি মনা সাংবাদিক হিসেবে অনেকেই মনে করেন, আমি জানি না তার রাজনৈতিক কোনো দর্শন আছে কিনা। তো এই যে মানুষগুলো ধীরে ধীরে, এই যে আরেকজনের কথা বলি, এম এ আজিজ, যিনি সিনিয়র সাংবাদিক, তিনি এখন সরকারের তীব্র সমালোচনা করছেন, অথচ এই সরকারকে তিনি কি পরিমাণ সাপোর্ট দিয়ে গিয়েছিলেন।
এই সমালোচনাটা কেন করে? আপনি সমালোচনার কাজ করলে সমালোচনা করবে না? এতটুকু আপনার সহ্য হবে না? আপনি সেই সমালোচনাটাকে গায়ে মাখবেন কেন? ওটা যদি সঠিক মনে হয় তাহলে আপনি সংশোধন হবেন। আপনাকে তো বলছে না যে আপনি এসে আমার কাছে ক্ষমা চান, আপনি এই ভুল করছেন। না, তারা বলছে যে সরকার এই এই জায়গায় ঠিক করছে না। এটা যদি আপনি মনে করেন ঠিক করে, তাও ওনার কথা ঠিক নাই নাই, মানবেন না, আপনি আপনার মতো চলবেন। আর যদি মনে হয় যে না, আমার এটা ভুল ছিল, ও আমাকে ভুলটা ধরিয়ে দিয়েছে, আমার সংশোধন হয়, তাহলে সেভাবে করবেন। একজন সাংবাদিকের, একজন মিডিয়া কর্মীর দায়িত্ব এটাই। তার দায়িত্ব সরকারের ভুলগুলোকে ধরিয়ে দেওয়া, কারণ সাংবাদিকরা জনমানুষের সাথে কানেক্টেড। তারা মানুষের পালস বুঝে, মানুষ কি চায় সেটা তারা বুঝে। তারা সেটাকে তুলে এনে মিডিয়ায় দেয় যাতে সরকার বুঝে যে মানুষের চাওয়াটা কি, মানুষ আসলে কেমনটা চায়। আপনি সেটাকে মূল্যায়ন করবেন না, তাহলে আর এত এত মিডিয়া রেখে কি লাভ? বন্ধ করে দেন সব। আরেকজন ওই যে দেখলাম আব্দুল তুষার সরকারের সমালোচনা করছে, এক সময় সরকারের কঠোর সমর্থক ছিলেন, সাপোর্ট করতেন, ভুল ভাল যা করছে সব সাপোর্ট করছে। এরপরে যখন দেখলো যে না, ভুলের পরিমাণ এত পাহাড় পরিমাণ হয়ে গেছে এবং দেশটা এমন এক পর্যায়ে চলে গেছে, সমালোচনা না করে আর থাকা যাচ্ছে না, তখন তারা সমালোচনা শুরু করেছে। তারা তো আগের সরকারের সমালোচনা করেছেন, এই আনিস আলমগীর, এই পান্নারা, এই ডক্টর নাজমুল হাসান কলিমুল্লারা বিগত সরকারের কঠোর সমালোচক ছিলেন। ছিলেন তো, কই ওই সরকার তো তাদেরকে গ্রেপ্তার করেনি, তাদের তো ওই সমালোচনাগুলো সহ্য হয়েছিল, আপনাদের কেন হচ্ছে না? মানে ভাবতে অবাক লাগে। মাঝে মাঝে মনে হয় এসব কথা আর না বলি, নিজের মুখ বন্ধ করে একেবারে বনবাসে চলে যাব, এই চ্যানেল ট্যানেল সব বন্ধ করে দিয়ে বসে থাকি চুপচাপ। দেশ গোল্লা যাক, কেন বলি, কাদের জন্য বলি? প্রিয় দর্শক, অনেক কথা হলো, আপনাদের অনেক বিরক্তির উদ্রেক করেছে, আমার হয়তো আমি খুব ভালো বলতে পারি না, কিন্তু আমার ভিতরে অনেক আছে, কিন্তু আমি বলতে পারি না, চেষ্টা করি। যদি আলোচনা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন, নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।